Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। শুরুতেই বাংলাদেশের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাবকে দায়ী করলেন খালেদ মাহমুদ সুজন। বিসিবির এই পরিচালক প্রশ্ন তুলেছেন, সাদা বলে প্রিমিয়ার লিগের ব্যস্ততা জানার পরও কেন তাদের আলাদা ক্যাম্প করানো হলো না। সেই সাথে দাবি করেছেন পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার আছে, কিন্তু বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে ঢোকা এই সময়ে যথাযথ পরিচর্যার অভাব রয়েছে। সারা বছর হাই পারফরম্যান্সের মতো প্রোগ্রাম চালু রাখার পরামর্শ দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। নাজমুল শান্ত দলের ব্যাটিং ব্যর্থতায় দুই টেস্টেই হারতে হয়েছে বড় ব্যবধানে। অথচ পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট খেলতে হবে জানা ছিল আগেই। ওয়ানডে টি-20 দলের বাইরের ক্রিকেটাররা তখন ব্যস্ত ছিল ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। লাল বলের প্রস্তুতির ঘাটতিটা তাই ছিল সবার মাঝেই। সেই পরিকল্পনাহীনতাকে আরও একবার কাঠগড়ায় তুললেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। চাকরিদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশের সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে, সেটা ওই লাল বলের যেটা চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম, তারপর ডিপিএল চলছিল, ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি, তো আমাদের টেস্ট প্লেয়াররা তখন কোথায় ছিল? সবাই ডিপিএল ম্যাচ খেলছিল, তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি। তো আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক। তো সেটাই হয়েছে আসলে। তো আমার মনে হয় এখানে আরও আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরও বেশি ফোকাস করা উচিত ছিল, যেহেতু দুটো টেস্ট ম্যাচ ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হোম কন্ডিশনে খেলা। টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলের ট্রেনিং করতে। কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন। প্রশ্ন আছে পাইপলাইনের ক্রিকেটার নিয়েও। সিনিয়র ক্রিকেটারদের জায়গায় দায়িত্ব নিতে পারছেন না নতুন কেউ। পরিণত ক্রিকেটারদের অভাব ভোগাচ্ছে পুরো দলকে। অথচ 4 বছর আগে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল এই বাংলাদেশ। বয়সভিত্তিক দলে এশিয়া কাপ থেকে অনেক জায়গায় আছে সাফল্য, অথচ সেই সাফল্যের ফসল তোলা যাচ্ছে না জাতীয় দলে। বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব যার কাঁধে, সে সুজন জানালেন এর পেছনের কারণ। আমাদের যে পাইপলাইন নেই কথাটা ভুল, বাট এর পরের স্টেজে যে এটা আবার কন্ট্রোলে নাই। তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছে, তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে, তাদেরকে আরও মাস্টার প্ল্যান করতে হবে। যে আন্ডার 19 একটা ছেলেকে, তো আপনি জানেন যে একটা ছেলেকে আমরা ফিজিক্যালি এত স্ট্রেংথ কাজ লোড দিতে পারবো না। তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে, যেমন আমি বলবো যে স্পিড ট্রেনিং হয়, কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর কাঠামো দেখতে গিয়েছেন বেশ কয়েকজন পরিচালক। কি অভিজ্ঞতা নিয়ে তারা ফিরবেন সেটা হয়তো সময়ে বলবে, কিন্তু বেসিক যে কাজটা লঙ্গার ভার্সন ক্রিকেটের গুরুত্ব বাড়াতে হবে, সেই সহজ উপলব্ধি কবে আসবে কর্তাদের মাঝে? তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাবই ব্যর্থ ছিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে। তবে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ। মাসুদ ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পারছেন। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে টেস্ট দলের যে ব্যর্থতার পেছনে কারণ হিসেবে খালেদ মাহমুদ সুজনের যে বক্তব্যটা দিয়েছেন, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ব্যর্থতার টেস্ট ম্যাচে আমার কাছে মনে হয় যে ক্রিকেট কালচার, মানে টেস্ট ম্যাচ খেলার জন্য যে বেসিক যে ফাউন্ডেশনগুলো খুব ইম্পর্টেন্ট। যে আপনি টেস্ট ম্যাচ খেলতে গেলে লোকাল অবকাঠামোগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা তো সবসময় চিন্তা করি যে কী করে বাংলাদেশ টিম পারফর্ম করবে, রেজাল্ট চাই, কিন্তু আসলে রেজাল্ট করার জন্য যে অবকাঠামোগত উন্নয়ন যেগুলো দরকার, ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে ধরনের মান হওয়া উচিত টেস্ট লেভেলের খেলার জন্য, যেটা হয়তো ইন্ডিয়ান কালচারে খুবই ভালো, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানে খুবই ভালো। বাট বাংলাদেশে আমার কাছে মনে হয় টেস্টে ভালো করার জন্য সেই ধরনের পরিকল্পনাগুলো আসলে আমার কাছে অনেক ঘাটতি। একটা হচ্ছে ভালো কোয়ালিটি, সব কিছুই সব জায়গাতেই একটা ল্যাকিংস আছে, যার জন্যই হয়তো আমরা টেস্টে যে ভালো কিছু করতে পারছি না। টেস্টে ভালো করার জন্য এর কোনো বিকল্প নয়, ফার্স্ট ক্লাসের কোয়ালিটি মান বাড়ানো। একদমই তাই। তাছাড়া সুজন ভাই তো গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, তিনি যখন মিডিয়ায় এইভাবে কথা বলেন তাতে আসলে কি প্রমাণ হয়? ক্রিকেটারদের পরিচর্যার ঘাটতিটা আসলে কোথায় বলে আপনি মনে করছেন? একটু একবার কাইন্ডলি বলবেন প্লিজ। আমি একটু সুজন ভাই তো গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, তিনি যখন মিডিয়াতে এইভাবে কথা বলেন তাতে আসলে প্রমাণটা কি হয়? আর একই সাথে ক্রিকেটারদের যে পরিচর্যায় ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা আসলে কোথায়? আসলে আমাদের যেটা হয় ঘাটতিটা হচ্ছে বেসিক্যালি আমরা ন্যাশনাল টিমে যে খুব বেশি ট্রেনিং করায় বা খুব বেশি প্ল্যানিং করছি, কিন্তু
ভালো লেভেলে ভালো কোয়ালিটি খেলার জন্য আপনি আরেকটু আগে থেকে চিন্তা করতে হবে যে এজ লেভেলে লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলা। এজ লেভেল বলতে বোঝাচ্ছে যে আন্ডার 19, আন্ডার 18 বা আন্ডার 16 সেই সব জায়গাগুলো থেকে কোয়ালিটি প্লেয়ারদের মধ্যে নিজস্ব খেলা, এবং তারা ছোটবেলা থেকে যেন সেই ক্রিকেটের যে অঙ্কগুলো, কোন বোলারকে কিভাবে খেলতে হবে, কোন সময় কিভাবে খেলতে হবে, ফার্স্ট ইনিংসে কি খেলা, সেকেন্ড ইনিংসে কি খেলা, তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে লং টাইম ধরে আমাদের আসলে প্রবলেম। দেখেন আজ থেকে যদি 24 বছর আগের কথা বলা হয়, আমরা কিন্তু এগেনস্ট ইন্ডিয়া আমরা কিন্তু 400 রান করেছিলাম ফার্স্ট টেস্টে, কিন্তু তারপর থেকে হয়তো মাঝে কিছু পারফরমেন্স আসছে আমাদের হোমে, আমরা হোম কন্ডিশন নিয়ে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি, কিন্তু আসলে কি আমরা ইমপ্রুভ করেছি কিনা এটা ইম্পর্টেন্ট। আসলে আমার কাছে মনে হয় যে খুব একটা বেশি ইমপ্রুভ করি নাই। যে বড় বড় ইনিংস খেলায় ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইমপ্রুভমেন্ট, সাথে দলগত প্লেয়ারের যে ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি ফাস্ট বোলার, কোয়ালিটি স্পিনার, সবকিছুতেই আমাদের কেন যেন একটা ল্যাকিংস আছে, যার জন্য হয়তো আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারছি না। আপনি হাইস্ট লেভেলে যে যদি আপনি প্র্যাকটিস করে যদি তাই হতো, তাহলে আমার মনে হয় যে বড় বড় দলগুলো যাদের যাদের অনেক ফাইন্যান্সিয়ালি যারা অনেক বলবো যে স্ট্রং, তারা কিন্তু তাই করতো। তো আসলে সব কিছু মনে হচ্ছে আপনাকে নিচের থেকে পরিকল্পনা করলেই আপনি উপরে যাবে একটা ভালো ফল পাবেন। একদম আপনার সাথে আমরাও একমত। তবে একই সাথে খালেদ মাহমুদ কিন্তু বলেছেন যে পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার আছেন, এই বিষয়টার সাথে আপনি কতটুকু একমত? আমি পাইপলাইনে অবশ্যই বাংলাদেশের প্লেয়ারের তো ট্যালেন্টের অভাব নেই, আমি তার সাথে একমত, কিন্তু ট্যালেন্ট একটা জিনিস, আর ট্যালেন্টটাকে ইউটিলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি যদি ট্যালেন্টটাকে যদি ঠিকমতো কোয়ালিটিটাকে ইউজ না করতে পারেন, তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। আপনি যদি দেখেন ট্যালেন্ট তো আমাদের কোন প্লেয়ারের ট্যালেন্ট নাই, বাংলাদেশ টিমে যারাই ডেবিউ করে তারা কিন্তু প্রথমে স্টার্টিংয়ে খুবই ভালো খেলতে, বা যখন সে কন্টিনিউ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে দেখা যায় রেজাল্ট করতে পারছে না ধারাবাহিক। যেটা ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলি, শুভমান গিল বলেন বা যারা যারা ভালো ভালো প্লেয়ার আছে যারা ইন্ডিয়া টিমে এসে খেলছে, তারা কিন্তু দেখবেন ধারাবাহিকভাবে তারা পারফর্ম করছে এবং তারা জায়গাগুলো একদম পরিপক্ক করে ফেলছে। আমাদের প্লেয়াররা যদি দেখেন, আমাদের যে মাশরাফি বলেন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, তাদের পরে যে জেনারেশনটা খেলছেন তারা কিন্তু ইন্ডিভিজুয়াল তাদেরও আরো দায়িত্ব আরো বেটার পারফর্ম করে তাদেরকে বিট করে বেটার জায়গায় আসা, সেই জায়গায় একটা বড় ঘাটতি আছে। এবং তার পিছনে যে প্লেয়ার আছে কোয়ান্টিটি আছে, কোয়ালিটির বেশ বড় ঘাটতি আছে আমার কাছে মনে হয়, কোয়ালিটি প্লেয়ারের ঘাটতি। প্লেয়ার তো বাংলাদেশে প্রচুর লাখ লাখ প্লেয়ার খেলছে, কিন্তু আপনি তো ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য ওই রকম পরিমাণ টুর্নামেন্ট খেলতে হবে যেন আমরা ওই ছোট জায়গা থেকে নিচের জায়গা থেকে যেন রেডি হয়ে একদম ইন্টারন্যাশনাল খেলা খেলতে পারি। পাইলট ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন, ছোট্ট একটা রিপোর্ট দেখে আবার আপনার কাছে ফিরবো, আলোচনা চালিয়ে যাব আপনার সাথে, সঙ্গেই থাকুন। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের 2023-2024 মৌসুমের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। দেশ সেরা 15 ক্রিকেটার নিয়ে গঠিত প্রাইম ব্যাংক কম্বাইন্ড জাতীয় স্কুল ক্রিকেট দলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি। দেশের 12টি ভিন্ন স্কুলের এই 15 জন মেধাবী ক্রিকেটার পেলেন শিক্ষাবৃত্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বছর দুয়েক আগে যোগ হয় নতুন মাত্রা। এবছর প্রাইম ব্যাংকের পক্ষ থেকে দেশসেরা 15 প্রতিভাবান ক্রিকেটারকে দেওয়া হলো শিক্ষাবৃত্তি। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্টের কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও প্রাইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। স্কুল ক্রিকেটের জনপ্রিয়তা অনেক, পাইপলাইনের অনেক ক্রিকেটার এখান থেকে উঠে আসে। ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে স্কুল ক্রিকেটের বিকল্প নেই, স্মরণ করালেন খালেদ মাহমুদ সুজন। এই স্কুল ক্রিকেটের মানে আমাদের কেন আমরা পরিবারের ফলটা আমরা কীভাবে পাচ্ছি সেটাও জানাটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। যে আমাদের এখান থেকে যেভাবে আমরা এখন বাছাই করি, ট্যালেন্ট হান্ট করি, বা আপনি জানেন যে গত বছর আমাদের যে কম্বাইন্ড স্কুল টিম মুম্বাই ট্যুর করেছে, ওইখান থেকে বেশ কিছু প্লেয়ার যারা অনূর্ধ্ব-19 দলেও খেলেছে, এবং এই বছরও আমাদের বেশ কিছু ছেলে আছে যারা অনূর্ধ্ব-19 দলের ক্যাম্পে আছে অলরেডি। দেশের 352 স্কুলের অংশগ্রহণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে জেলা পর্যায়ের 579 ম্যাচ। জেলা পর্যায়ের চ্যাম্পিয়নরা এবার অংশগ্রহণ করবে বিভাগীয় শ্রেষ্ঠত্বের লড়াই। বিভাগীয় পর্যায়ে 57 ম্যাচ শেষে 7 বিভাগের চ্যাম্পিয়ন দল অংশ নেবে জাতীয় চ্যাম্পিয়নশিপে। লেগ স্পিনার হান্টিং নিয়েও আলাদা করে কাজ চলছে। পাকিস্তানি কোচ শাহেদ মাহমুদ লেগ স্পিনার হান্ট করেছেন। দেশের আনাচে কানাচে থেকে বাছাই করে 20 জনকে নিয়ে শুরু হবে ক্যাম্প। একটা লেগ স্পিনার, একটা ম্যাচ উইনার। আজকে যদি আপনি রিশাদকে দেখেন, রিশাদকে ধরেন 3 বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না, এই বছরও আমার সাথে আবনীতে ছিল, গত বছর আবনীতে ছিল। তো আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহিনপুকুরে খেল, এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলি যাতে ও যাতে রেগুলার খেলে, এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি। এবং রিশাদ খেলেছে, এবং রিশাদ কিন্তু মাশাআল্লাহ 10টা ম্যাচ খেলে প্রায় 23টার মতো উইকেট পেয়েছে। শাহিনপুকুরের অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল। বেশ কয়েক ধাপে বাছাই করে বিসিবির জুনিয়র নির্বাচকরা বাছাই করেন 2022-23 মৌসুমের সেরা 15 ক্রিকেটারকে। দলে সুযোগ পাওয়া প্রত্যেক ক্রিকেটার 60,000 টাকা শিক্ষাবৃত্তি পেয়েছেন। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা।
আমাদের সঙ্গে আছেন পাইলট ভাই, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাইলট ভাই, আবারও আপনার কাছে জানতে চাই, প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটটা যেভাবে হচ্ছে এটা সন্তোষজনক কিনা আপনার কাছে কি মনে হয়? আরও জানতে চাই, তরুণ ক্রিকেটারদেরও তো বৃত্তি দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। আমি খালি আরেকবার প্লিজ বলবেন, আমি ক্লিয়ার শুনতে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটটা যেভাবে হচ্ছে এটা নিশ্চয়ই সন্তোষজনক, আপনার কাছে কি মনে হচ্ছে জানতে চাই। একই সাথে তরুণ ক্রিকেটারদেরও তো বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে। অবশ্যই এটা তো ক্রিকেট স্কুলের তো আসলে বিকল্প নাই। ক্রিকেটের স্কুল ক্রিকেটে একটা প্লেয়ার যেমন একটা প্লেয়ারকে বলবো যে ছোটবেলায় যত খেলবে একটা কাদা মাটির মতো, আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে তৈরি হবে একটা প্লেয়ার। তো স্কুলের আসলে কোনো বিকল্প নাই স্কুল টুর্নামেন্ট, বাট স্কুল টুর্নামেন্টে যেটা হয় অবশ্যই খুবই ভালো, কিন্তু এটাকে আরো আধুনিকায়ন করা যেতে পারে, আরো সুন্দর জমজমাট প্রচার, যেন বাচ্চারা এটার প্রতি খেলতে আরো বেশি মনোযোগ হয়। প্রচুর বাচ্চা খেলে, কিন্তু এটাকে খেলার জন্য অনেক আগে থেকে একটা পরিকল্পনা, যে প্রাইম ব্যাংক স্কুল যে ক্রিকেট হবে তার আগে থেকে স্কুলগুলোকে একটা 15-20 দিন আগে থেকে যদি অ্যালার্ট করানো যায়, তারা একটা নিজস্ব ট্রেনিং ফ্যাসিলিটি করলো, তারা একটা ক্যাম্প করলো নিজস্ব স্কুলের টিচারকে দিয়ে, স্পোর্টস টিচারকে দিয়ে বা স্থানীয় কোচকে দিয়ে, সেইভাবে করলে আমার কাছে মনে হয় আমরা হচ্ছে ধরেন আরো 30 বছর আগে যেভাবে হতো স্কুল ক্রিকেট ঠিক ওইভাবে হচ্ছে, কিন্তু আধুনিকায়ন যুগে আমার কাছে মনে হয় আরো এটাকে গতিবেগ করা যেতে পারে, যে আরো কি করে স্কুলের জমজমাট ওপেনিং সেরেমনি। আজকে যেমন দেখলাম যে কোন একটা আজকে ভেন্যুতে একটা দেখলাম যে 2টা প্লেয়ার 2টা ক্যাপ্টেন ট্রফি লঞ্চিং করতে যে পিছন থেকে ব্যাকড্রপ পড়ে গেল। তো এটা বেসিক্যালি আমার কাছে খুব একটা ভালো লক্ষণ না, বিকজ হচ্ছে আপনি দেখেন একটা টেনিস বল টুর্নামেন্টে উপজেলাতেও কিন্তু আরো সুন্দরভাবে ট্রফি লঞ্চিং হয়, কিন্তু যখন ক্রিকেট বোর্ডের কোনো একটা ট্রফি লঞ্চিং হবে তখন কিন্তু আসলে ওটা ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। ডিপ ব্র্যান্ডিং ভালো না, ব্র্যান্ডিং বলতে বোঝাচ্ছে যে ক্রিকেট বোর্ডের যে কোনো জিনিসই এমন কিছু হবে যেন টেস্টি, যেটা মনে হবে যে না ওয়াও কি সুন্দর, তারা ডিফারেন্ট কিছু চিন্তা করেছে। তো সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে কতখানি কোয়ালিটি মানুষ আছে, কতখানি ভালো চিন্তা করছেন, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা বাচ্চা যখন ওপেনিং ট্রফি লঞ্চিং করছে তখন কিন্তু চিন্তা করবে যে না একটা এমন একটা কিছু করলাম মেমোরেবল, যে সুন্দর দেখার মতো হবে। তো সেই জিনিসগুলোকে আপনি নিয়ে আসতে হবে। আমার মনে হয় যে স্কুল টুর্নামেন্টের কোনো বিকল্প নয়, অবশ্যই খুবই ভালো টুর্নামেন্ট, কিন্তু আরো সুন্দর গতিশীল করা যেতে পারে, যে আরো কোয়ালিটি টুর্নামেন্ট করা যেতে পারে। একদমই তাই। আপনি কি মনে করছেন স্কুল লেভেলে লঙ্গার ভার্সন ক্রিকেট চালু করা কি উচিত? দেখেন আসলে স্কুল লেভেলে লঙ্গার ভার্সন করে আসলে খুব একটা বেশি লাভ হবে না। স্কুল লেভেলে টুর্নামেন্ট করতে হবে, দেন ওখান থেকে সিলেক্টিভ প্লেয়ার, সাপোজ একটা ধরেন একটা জেলা, যে কোনো একটা জেলা, ধরেন সিলেট জেলাতে স্কুল টুর্নামেন্ট হলো, হয়তো 12টা স্কুল খেললো, সেখানে সবাই কিন্তু 3 দিনে ম্যাচ খেলার মতো অ্যাবিলিটি নাই তাদের, হয়তো 3 দিন হয়তো মাঠে থাকতে পারবে না, বাট কোয়ালিটি ফল করবে। সেখান থেকে সিলেক্টিভ প্লেয়ারকে নিয়ে, যেমন হয়তো দেখা গেলো যে 45 জন প্লেয়ার 3টা টিম বানায়, অথবা 2টা টিম বেস্ট প্লেয়ার 2টো টিম বানায়, তাদের মধ্যে তো 2টো টিম হলো রাজশাহী থেকে 2টো টিম, খুলনা থেকে 2টো টিম, এরকম দুটো টিম করে যদি তাদের মধ্যে যদি খেলা করা যায় 3 দিনের খেলা, তাহলে কিন্তু বেস্ট প্লেয়াররা কিন্তু লঙ্গার ভার্সন গুলো খেলছে। আপনি প্লেয়ার তো পার্টিসিপেট করবে অনেকেই, কিন্তু সব প্লেয়ারকে তো আলটিমেটলি আপনি ওই ভালো লেভেলে যেতে পারবেন না। মানে স্টুডেন্টকে পিক করতে হবে যে কোন স্টুডেন্টগুলো ন্যাশনাল লেভেলে খেলার মতো প্লেয়ার, সেই লেভেলের মতো প্লেয়ারগুলোকে পিক করে আপনি তাদের মধ্যে খেলাগুলো আর কি শেয়ারিংটা করতে পারলে ভালো, যে তারা যেন ইমপ্রুভ করতে পারে, আরো বেটার জায়গায় যেতে পারে। একদমই তাই, ভালো ভালো ক্রিকেটার উঠে আসুক সেখান থেকে, এটাই কামনা করছি। পাইলট ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ ভারত নারী টি-20 সিরিজের খবর। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে রোববার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারতের নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে এই ম্যাচ। সিলেটের স্পোর্টিং উইকেটকে টি-20-র জন্য আদর্শ মানছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর এই সিরিজকে নিচ্ছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। বছর ঘুরে আবারও বাংলাদেশ সফরে ভারত নারী দল। সিলেটে সুরমা নদীর পাড়ে ঐতিহ্যবাহী আলিয়া আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচনের ফটো সেশনে নিগার সুলতানা জ্যোতির সাথে অংশ নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। কিন্তু ঘড়ি ঘেঁষে মাকড়সার জালের মতো জটলা পাকানো বৈদ্যুতিক তার সৌন্দর্য হানি করেছে সেশনের। সবশেষ বাংলাদেশ সফরটা মোটেও সুখকর ছিল না হারমানপ্রীতের জন্য। ওয়ানডে সিরিজ হারের সাথে আম্পায়ার ও বাংলাদেশ দলের সাথে অসৌজন্য আচরণের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল তাকে। সিলেটের স্পোর্টিং উইকেটকে টি-20-র জন্য আদর্শ মানছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছোট ফরম্যাটের ক্রিকেটে কোনো স্কোরই নিরাপদ নয় বলে মনে করেন তিনি। যে উইকেট আমরা দেখছি 140 প্লাস বা 150 প্লাস একটা রান যদি আমরা দাঁড়া করতে পারি, তো সেই ক্ষেত্র থেকে তাদের জন্য অবশ্যই চেস করা ডিফিকাল্ট হতে পারে, বাট তবুও বলবো না, কারণ আসলে টি-20-তে এখন বর্তমানে কোনো রানই আসলে সেফ না।
ঘরের মাঠেই বসে যাচ্ছে এবারে নারী বিশ্বকাপের আসর। ভারতের মতো ভালো দলের বিপক্ষে এই সিরিজ ভালো প্রস্তুতির জন্য সহায়ক হবে বলে মনে করেন নিগার। ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে। ওয়ার্ল্ড কাপে মোরালেস ওদের এই টিমটাই খেলবে, সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি। সাম্প্রতিক সময় টাইগ্রেসরা বেশ ভালো করছে বলে জানালেন হারমানপ্রীত কর। বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ভারত অধিনায়ক। আশা করি তাদের সাথে বেশ ভালো একটি সিরিজ হতে যাচ্ছে আমাদের। বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নিতে বড় সুযোগ হয়ে এসেছে এই সিরিজ। টাইগ্রেসদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি আছি আমরা। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে নাকাল হতে হয়েছিল জ্যোতি মারুফাদের। ফিল্ডিং ও ব্যাটিং দুর্বলতা ছিল স্পষ্ট। এই সিরিজে সেই ঘাটতি পুষিয়ে নিতে চায় বাংলাদেশ নারী দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। তীব্র গরমের কথা চিন্তা করেই নারী লীগের সূচিতে পরিবর্তন এনেছে বাফুফে। নতুন সূচি অনুযায়ী প্রতিদিন 2টি খেলা অনুষ্ঠিত হবে বিকেল 5টা ও সন্ধ্যা 7:30টায়। সুলতানার দেয়া একমাত্র গোলে উদ্বোধনী ম্যাচে আতাউর রহমান ভুইয়া স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে গোলাম রাব্বানী ছোটনের দল বাংলাদেশ আর্মি এফসি। তীব্র গরমে পুড়ছে দেশ, জনজীবন বিপর্যস্ত। এই গরমের মাঝেই শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নারী ফুটবল লিগ। বাংলাদেশ আর্মি এফসি লিমিটেড ও আতাউর রহমান ভুইয়া স্পোর্টিং ক্লাব এই দুই দলের লড়াই দিয়েই মাঠে গড়িয়েছে নারী লীগ। খেলা শুরুর আগে আসরের উদ্বোধন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। লিগের উদ্বোধনের দিনই নারী ফুটবলারদের সুখবর দিলেন বাফুফে সভাপতি। উদ্বোধন করতে এসে গরমের তীব্রতা অনুভব করতে পেরেই স্বস্তির খবর দেন তিনি। জানান খেলা হবে ফ্লাড লাইটে। নতুন সূচি অনুযায়ী প্রতিদিন 2টি খেলা অনুষ্ঠিত হবে বিকেল 5টা ও সন্ধ্যা 7:30টায়। এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেল সেক্রেটারির আলাপ করলাম যে কিভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। এর আগে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য না থাকায় ফ্লাড লাইটে খেলা পরিচালনা নিয়ে অপারগতা জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান। তবে ভিন্ন কথা বাফুফে সভাপতির মুখে। লাস্ট 10 বছর তো কোনো কিছু আটকে থাকে নাই। টিম বিদেশে জাপান থেকে আরম্ভ করে সৌদি আরবের থেকে আরম্ভ করে সব জায়গায় ট্রেনিং করেছে, খেলেছে। যেখান থেকে হোক উই উইল ম্যানেজ। সর্বোচ্চ সংখ্যক 30 জন নারী রেফারি থাকছে এই লিগে। এর মাধ্যমে নারীদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান বাফুফে সভাপতি। আগে পুরুষ ছিল, এখন নারী আসছে, এখন নারী পুরুষ মিলে করবে। সো আই থিঙ্ক ইউ শুড কংগ্রাচুলেট দ্য ফেডারেশন যে তারা স্টেপ বাই স্টেপ দিচ্ছে একটার পর একটা। জয় দিয়ে লিগ শুরু করেছে ছোটন শিষ্যরা। সুলতানার দেয়া একমাত্র গোলে আতাউর রহমান ভুইয়া স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ছোটনের দল বাংলাদেশ আর্মি এফসি। অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স আছে আর বাংলাদেশের যে মহিলা ফুটবলের সব প্লেয়ারকে ওই দলের অ্যানালাইসিস করা আমার জন্য সহজ হয়েছে। আমি প্রত্যেকটা প্লেয়ারে অ্যানালাইসিস করছি এবং তাদের সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট কাজ করা হয়েছে। আমার মেয়েরা এক্সিলেন্ট আপনার ট্যাকটিক্যাল যে ওয়ার্ক তারা খুব ভালো করতে পারে। কিন্তু মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।